গতকালকে রাত্রে আমরা গুলশান অফিসে ছিলাম। লুৎফুজ্জামান বাবু সভাপতি ছিলেন। তো হঠাৎ করে নিউজ আসছে যে ওনার ভগ্নিপতি মারা গেছে। তো এখান থেকে বাসায় গিয়ে ওনার ফ্যামিলিকে নিয়ে আমরা ওই এভার কেয়ার হসপিটাল চলে যাই। মোটামুটি রাত্র অনেকটা হয়ে যায়, 2টা 2:30 বেজে যায়। তো উনি ঘুমাইতে একটু লেট হয় এবং সকালে উঠে পড়ে তারপর উত্তরাতে যান ওনার ভগ্নিপতি জানাজাতে। ওইখান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে যান। তো দাপন সম্পন্ন করে আবার উত্তরাতে আসেন, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো ওইখান থেকে আসার পরে ওই আমাদের এলাকার লোকজন, মোটামুটি নেত্রকোনা জেলার প্রতিটা থানারই লোকজন এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। তো সারা রাত্র সজাগ থাকার কারণে মূলত শরীরটা খুব দুর্বল ছিল এবং প্রচুর মানুষ হয়ে যাওয়াতে ওনার বুকের একটু ব্যথা শুরু হয় এবং শ্বাসকষ্ট আগে থেকেও ছিল, শ্বাসকষ্টটা একটু বেড়ে যায় আর কি। তো ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা নাই। আশা করি যে সিসিওতে আছেন, আশা করি যে ইনশাল্লাহ উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আশা করি অচিরেই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরবেন। আমি ওরে ফোন দিই 8টার দিকে, 8:30টার দিকে। তখন ওই বললো যে বস তো অসুস্থ, আমরা ইউনাইটেড হাসপাতালে যাচ্ছি। তখন শুনে আমি সাথে সাথে আসলাম। আইসা শুনলাম তো উনি সিসিওতে আছেন, এই জন্য আমরা নিচেই ছিলাম আর কি। আরও লোকজন, অনেক লোকজনই আসছে। তবে ওনার যে শারীরিক অবস্থা এখন আমি মনে করি আগের চেয়ে ভালো এটা বলা যায় না, তবে রেস্টে থাকাই ভালো আমি মনে করি। কিন্তু আমাদের এলাকার লোকজন তো আবেগপ্রবণ, ওরা সবাই এসে বাসায় সর্বক্ষণ ওনার মানে একটু ডিস্টার্ব ফিলই করে, কিন্তু ভালো মানুষ, এই জন্য উনি কিছু বলে না। সবার সাথেই উনি সাক্ষাৎ দেয়। এই সাক্ষাতের ইয়েতেই উনি মনে করেন শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছে। আমি ওনার বাসায় যখন যাই তখন হঠাৎ করে শুনতে পারলাম যে উনি অসুস্থ হয়ে গেছেন, সবাই চলে যাওয়ার জন্য। তা লোকজন তো আর যায় না, হ্যাঁ, সবাই দাঁড়াই রয়েছে। পরে ওনার আসছেন, মামা আসছেন, আইসা ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছেন হসপিটালে, ইমার্জেন্সিতে। তাহলে ইমার্জেন্সিতে যখন উনি বের হন, আমি ইমার্জেন্সির গেটে দাঁড়ানো, তা গেটে দাঁড়ানো অবস্থায় আমি ওনাকে সালাম দিলাম, সালাম নিছেন। আমি ওনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে আছি। আসলে সারাদিন তো উনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। ব্যস্ততা থাকার পরে নেতাকর্মীদের ভালোবাসায় উনি কিন্তু টিকতে পারেন নাই। হাজার হাজার নেতাকর্মী বাসার নিচে অপেক্ষা করছে। তো উনি বাসায় ঢুকে ফ্রেশ হলেন, ফ্রেশ হয়ে 15 মিনিট পরে আবার চলে আসছেন, এদেরকে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি উনি যে এত উইক, হাঁটতে পারছিলেন না, দাঁড়াইতে পারছেন না, কাঁপতেছে, পড়ে যাবে। আমি হাত ধরে ধরে নিয়েছি। তো এক সময় উনি বললেন যে আমি 15 মিনিট পরে আসতেছি, চলে আসছেন। বিভিন্ন উপজেলা থেকে, মদন মোহনগঞ্জ, কালিয়াজুরি, সব উপজেলার নেতাকর্মীরা আসছে, হাজার হাজার নেতাকর্মী। তো উনি সিরিয়াল করে দিলেন যে প্রথমে মোহনগঞ্জ, দূরের পার্টি আগে। তো মোহনগঞ্জের নেতাকর্মীকে সাক্ষাৎকার দেওয়ার মাঝামাঝি সময়, আরও অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। তো এই সময় হঠাৎ করে গ্যাসের ট্যাবলেট চাইলেন। আমার পকেটে গ্যাসের ট্যাবলেট ছিল, আমি বের করলাম, পানির জন্য উপরে একজনকে পাঠাইলাম। দৌড়ে আসতে আসতে দেখলে যে বুকের বাম দিকে ব্যথা অনুভব করছেন। তো সাথে সাথে বললেন যে আর পারছি না, লিফটে ওনার বেডরুমে নিয়ে গেলাম। নেওয়ার পরে হাসপাতালে নিয়ে চলে আসছে। ডাক্তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছে, এক্সরে করছে, বলছে জটিলতা আছে একটু। তো আসলে উইকনেস যা বুঝলাম। আর এতদিনের ধকল, 78 টাইমস রিমান্ড নিয়েছে। যাকে একটা মানুষকে এত রিমান্ডে নেওয়ার পরে আর কি থাকতে পারে এই বডিতে, সবাই একটা অনুমান করতেই পারেন স্বাভাবিকভাবে। তো তাছাড়া ওনার এই 17 বছর জেল জীবন থেকে পৃথিবীতে পদার্পণ বলতে গেলে নতুনভাবে ভূমিষ্ঠ হওয়ার মতোই। এই পরিবেশের সাথে আপনার অ্যাডজাস্টিং হওয়ার একটা বিষয় আছে। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে উনি নেতাকর্মীকে তাদের ভালোবাসার কারণে সময় দিয়েছেন, যার কারণে লোডটা আর একটু বেশি পড়েছে।